सोनी तेरी चाल सोनी वे लगती कमाल सोनी ये रईसी है खानदानी पीले पीले 90-এর দশকে যখন হিন্দি সিনেমা বদলে যায়, পুরনো অভিনেতাদের জায়গায় নতুন অভিনেতারা আসে, সেই সময় এক এমন আওয়াজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দস্তক দেয় যিনি প্লেব্যাক সিঙ্গিং এর রূপই বদলে দেয়। देखते ही हमको तो पसंद आ गई रहने लगी दिल में तो आंखों पे छा गई। এক এমন শিল্পী যখন মাইক নিতেন তখন শ্রোতা দর্শকদের নিজেদের কানের উপর আর চোখের উপর বিশ্বাসই হতো না। गणपति अपने गांव चले कैसे हमको चैन। এটা সেই আওয়াজ ছিল যেটা কিশোর কুমারের মৃত্যুর পর মহানায়ক অমিতাভ বচ্চনের সব থেকে বড় সাহারা হন আর বিগ বির স্টারডমকে সাথ দেন যখন তার ছবি ফ্লপ হতে থাকে। এক এমন জাদুঘর যিনি কোনো ফর্মাল ট্রেনিং আর সঙ্গীতের বিধিবদ্ধ শিক্ষা ছাড়াই বড় বড় ওস্তাদদের মাত করে দেন। कोई हमें प्यार करे कोई जानिसार करे देख के हमको। আপনারা সবাই জানেন হাজারো হিট গান গাওয়া এই সিঙ্গারকে জীবনভর এক অভিশাপের সামনাসামনি করতে হয়। এক এমন অভিশাপ যেখানে তিনি নাম আর পয়সা দুটোই কামান, কিন্তু সেই পরিচয় তিনি পাননি যেটা তার পাওয়া উচিত ছিল। আপনারা বিশ্বাস করবেন যে মিমিক্রির জন্য তিনি সবাইকে অবাক করে দেন, সেই ট্যালেন্টের জন্য এই শিল্পীকে ডিপ্রেশনের অন্ধকারে চলে যেতে হয় আর পরিস্থিতি এমন হয় যে তিনি নিজের আওয়াজকে ঘৃণা করতে থাকেন। ये रईसी है खानदानी पीले पीले। আপনারা কি জানেন দিগ্গজ সঙ্গীতকার আর.ডি. বর্মন যখন তার আওয়াজ প্রথমবার শোনেন তখন ভয়ে নিজের বাথরুম ছেড়ে পালিয়ে যান। তিনি ভাবেন নিজের বাবা এস.ডি. বর্মনের আত্মা ফিরে এসেছে। वाह 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 बेटे विकी वो आएगी जरूर जरूर आएगी। আপনারা কি মানবেন সবাই যখন তাকে আশা ভোসলের ছেলে ভাবতেন, আসলে তিনি এক পেন্টারের ছেলে ছিলেন যিনি কখনো পোস্টার পেন্ট করে নিজের পেট চালাতেন। मुझे यहाँ बुला के फंसाना चाहते हो? अरे जब मैं नहीं फंसा तो तुम क्या फंसोगे? आए আসলে কে ছিলেন তিনি যিনি সঞ্জীব কুমারের মৃত্যুর পর তার আওয়াজ হয়ে পুরো ফিল্ম শেষ করেন, যিনি অনিল কাপুর থেকে নিয়ে মিঠুন চক্রবর্তী আর অমিতাভ থেকে নিয়ে বিনোদ খান্না পর্যন্ত সবার আওয়াজ হন, আর এত ভার্সিট্যালিটি হওয়া সত্ত্বেও কেন তিনি হারিয়ে যান? বলবো আরও অনেক কিছু, আমাদের সাথে থাকুন। हम हैं बनारस के भैया ओ मेरे भैया। বন্ধুরা, আজ নয়নমণি চ্যানেলের এই এপিসোডে আমরা খুলতে যাচ্ছি সেই আওয়াজের ফাইল যাকে দুনিয়া সুদেশ ভোসলে নামে জানে। এক এমন গল্প আপনাদের হাসাবে আর ভাবতে বাধ্য করবে। अंग से अंग लगाना सजन हमें ऐसे रंग लगा। গল্পের শুরু হয় 1 জুলাই 1960 সালে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার এক ছোট গ্রাম শিরোডা থেকে। এক কোঙ্কনি ভাষা পরিবারে জন্ম হয় সুদেশ ভোসলের, কিন্তু এটা কোনো সাধারণ পরিবার ছিল না। সঙ্গীত তিনি বিরাসতে পান। তার মা সুমন্তাই ভোসলে সেই সময়ের খ্যাতনামা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, আর তার দিদিমা দুর্গাবাই শিরোডকর শাস্ত্রীয় সঙ্গীতে খ্যাতনামা গায়িকা ছিলেন। কিন্তু ভাগ্য দেখুন, ঘরে সঙ্গীতের পরিবেশ থাকা সত্ত্বেও সুদেশের জীবন শুরু হয় রং আর ব্রাশের সাথে। তার বাবা এন.আর. ভোসলেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই এন.আর. পেন্টার নামে জানতেন। তিনি ফিল্মের পোস্টার বানানোর কাজ করতেন। সেই সময় ডিজিটাল পেন্টিং ছিল না, হাত দিয়েই বড় বড় হোর্ডিং পেন্ট করা হতো। ছোট সুদেশ স্কুল থেকে এসে বাবার সাথে কাজ করতে লেগে যেতেন। 1974 সাল থেকে নিয়ে 1984 সাল পর্যন্ত পুরো 10 বছর ধরে নিজের বাবার সাথে ফিল্মের পোস্টার পেন্ট করেন। আর অবাক করার কথা হলো যে অমিতাভ বচ্চনের পোস্টার ঘন্টার পর ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে পেন্ট করতেন, তিনি কখনো ভাবতে পারেননি এই মহানায়কেরই তিনি আওয়াজ হয়ে যাবেন। अस्सी चुटकी 90 ताल अगड़ के खैनी मुंह में डाल तब फिर खैनी। ওয়াদালা আম্বেদকর কলেজ থেকে সুদেশ পড়াশুনো শেষ করেন, কিন্তু পেন্টের রঙের সুগন্ধের মাঝে মা আর দিদিমার পাওয়া সুরের সংস্কারের ফলে সুদেশ পড়াশুনো আর পেন্টিংয়ের চেয়ে গান পছন্দ করতেন।
তার আওয়াজ এত সুন্দর ছিল যে সবাই পছন্দ করত। আর সেই সময়কার খ্যাতনামা মেলোডি মেকার্স অর্কেস্ট্রা গ্রুপ যারা দেশ বিদেশে বড় বড় শো করতেন, তাদের সুদেশ ভোসলের গলার আওয়াজ পছন্দ হয় আর তাকে এই গ্রুপের সদস্য বানিয়ে নেওয়া হয়। এটা সুদেশের প্রথম ব্রেক ছিল। তিনি পোস্টারের দুনিয়া থেকে বেরিয়ে মঞ্চের দুনিয়াতে পা রাখেন। সাল ছিল 1986। জায়গা ছিল মুম্বাইয়ের প্রতিষ্ঠিত শর্মখানন্দ হল। মেলোডি মেকার্সদের এক শো চলছিল। হল একদম ভর্তি ছিল আর প্রথম লাইনে বসেছিলেন সঙ্গীতের দুনিয়ার মলিকা আশা ভোসলে। সুদেশ স্টেজে আসেন। তিনি শুধু গানই করেননি, তিনি বলিউডের কিছু অভিনেতাদের এমন জবরদস্ত মিমিক্রি করেন যে পুরো হলের সবাই হাততালি দিতে থাকে। दूर पार्टी में बहुत देर से एक लड़की जुल्फों को बिखराए हुए खड़ी है, बैठिए उसको देखकर। আর আশা ভোসলে সুদেশের প্রতিভা দেখে অবাক হয়ে যান। বিশেষ করে সুদেশ এসডি বর্মন আর হেমন্ত মুখার্জির গান তাদেরই আন্দাজে গান করেন। তখন আশাজি ভাবুক হয়ে ওঠেন। শো শেষ হতেই আশাজি অর্গানাইজারকে বলেন, আমি ওই ছেলের সাথে দেখা করব। যখন সুদেশ তার সাথে দেখা করেন, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সাক্ষাৎ আশা ভোসলে তার প্রশংসা করছেন। কিছুদিন পরে এক রেকর্ডিং স্টুডিওতে দ্বিতীয়বার তাদের দেখা হয়। তখন আশাজি বলেন, আপনি এসডি বর্মনের গান আবার করুন। সুদেশ এসডি বর্মনের গান ডোলি মে বিঠাইকে গান শুরু করেন। তার আওয়াজে সেই দর্দ ছিল, সেই সুর ছিল যেটা বর্মনজির আওয়াজে ছিল। আশাজির চোখে জল চলে আসে। তিনি বলেন, এই গান রেকর্ড করো। সুদেশ সেই গান এক ক্যাসেটে রেকর্ড করেন আর আশাজি সেই ক্যাসেট নিয়ে চলে যান। সুদেশ ভাবেন কথা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আসল ড্রামা তো হয় পরের দিন সকালে। পরের দিন সকাল 7টায় সুদেশের ঘরের ঘন্টা বাজে। আরডি বর্মনের অফিস থেকে তাকে ডাকা হয় আর বলা হয় নিজের পাসপোর্ট নিয়ে দেখা করো। সুদেশ তাড়াতাড়ি পঞ্চমদার অফিসে পৌঁছান, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তিনি ঘাবড়ে যান। তার সামনে আরডি বর্মন বসেছিলেন, তার সাথে আশা ভোসলে আর লিজেন্ডারি মান্না দেও ছিলেন। আশাজি সুদেশের সাথে সবার পরিচয় করিয়ে দেন আর পঞ্চমদা অবাক হয়ে বলেন, ও তুমিই সেই গায়ক যে আমার বাবার আওয়াজে গান গাও। এটা শুনে সবাই হেসে ওঠে। তখন পঞ্চমদা সেই গল্প শোনান যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। পঞ্চমদা বলেন, সকালে যখন আমি বাথরুমে স্নান করছিলাম তখন আশাজি দরজার বাইরে সেই ক্যাসেট চালিয়ে দেন। আমি কিছুই জানতাম না। যখন সেই ক্যাসেটের গান ডোলি মে বিঠাকে কহার শুনি তখন আমি ভয়ে কেঁপে উঠি। আমি ভাবি আমার বাবা ফিরে এসেছেন আর বাথরুমের বাইরে দাঁড়িয়ে গান গাইছেন। আমি অর্ধেক স্নান করেই বাথরুম থেকে বেরিয়ে যাই। এটা সুদেশের জন্য সব থেকে বড় কমপ্লিমেন্ট ছিল। পঞ্চমদা সুদেশকে জড়িয়ে ধরেন আর এই ঘটনার জন্য সুদেশ ভোসলেকে মেলোডি মেকার্সদের সাথে হংকং যাবার টিকিট পাইয়ে দেন। সেখানকার শোতে যখন সুদেশ কিশোর কুমারের ক্লাসিক শুন মেরে বন্ধুরে গান করেন, তখন পঞ্চমদা স্টেজে উঠে পড়েন আর খুশিতে সুদেশকে জড়িয়ে ধরেন। ফিরে সেই 1988 সালে ফিল্ম জলজলাতে পঞ্চমদা সুদেশকে প্রথম বড় ব্রেক দেন আর গান ছিল হোলি আইরে। এরপর অমিতাভজির ফিল্ম ইন্দ্রজিৎ আর সঞ্জীব কুমারের প্রফেসর কি পড়াশোনায়ও তিনি পঞ্চমদার জন্য গান করেন। সুদেশ ইন্ডাস্ট্রিতে তো আসেন, কিন্তু তিনি সেই বড় ধামাকা পাননি যে ঘরে ঘরে পরিচিতি পাবেন। এই ধামাকা আসে ফিল্ম আজুবার সেটে। ফিল্মের নির্মাতার দিগ্গজ অভিনেতা শশী কাপুর সুদেশ ভোসলেকে একদিন সেটে অমিতাভজির মিমিক্রি করতে শোনেন আর শশী কাপুরও অবাক হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলালকে ফোন করেন আর বলেন, ফিল্মে অমিতাভের গান এই ছেলেকে দিয়ে গাওয়ানো হবে। সুদেশকে ডাকা হয়, গান রেকর্ডিং করা হয়। ইয়া আলী ইয়া আলী। যখন এই গান অমিতাভ বচ্চনকে শোনানো হয় তখন বিগ বি অবাক হয়ে যান আর বলেন, এই গান আমি কখন গেয়েছি, আমার তো মনে নেই। যখন তাকে বলা হয় এই গান তিনি নয় সুদেশ ভোসলে গেয়েছেন, তখন তিনি অবাক হয়ে যান। এরপর শশী কাপুর দুজনের সাথে দেখা করান।
অমিতাভ সুদেশের কাঁধের উপর হাত রাখেন আর বলেন, ভাই আমাদের আওয়াজ তো একই রকম, বোঝাই যায় না কে গেয়েছে। ফের লক্ষ্মীকান্ত প্যারালালের মাথায় এক আইডিয়া আসে, ছবি ছিল হাম। তিনি ভাবেন এই জড়ি ব্যবহার করে কিছু এমন বানানো যায় যে ইতিহাস তৈরি করবে, আর জন্ম হয় সেই গানের যেটা 90-এর দশকে ইতিহাস তৈরি করে। এই গান সুদেশ আর অমিতাভ বচ্চনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়। সুদেশ বলেন, এই গানের রেকর্ডিং এক ম্যারাথন ছিল। সকাল 9টা থেকে রেকর্ডিং শুরু হয় আর রাত 2টোর সময় রেকর্ডিং শেষ হয়, অর্থাৎ 17 ঘন্টা ধরে রেকর্ডিং হয়। অমিতাভ বচ্চন নিজে স্টুডিওতে ছিলেন আর তিনি সুদেশকে গাইড করতে থাকেন যে কোথায় কোথায় ভারী আওয়াজ রাখতে হবে আর কোথায় কোথায় সুর নিচু করতে হবে। যখন এই গান রিলিজ হয় তখন বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে। সেই সময় অমিতাভ বচ্চনের কেরিয়ার খারাপ চলছিল, তার ফিল্ম সেভাবে হিট হচ্ছিল না, কিন্তু জুম্মা চুম্মা দে দে ফের তাকে নাম্বার 1-এর চেয়ারে বসিয়ে দেয়। বলা হয় এই গান শোনার পর অমিতাভ বচ্চন ঠিক করেন যে ফিল্মে নিজে গান গাইবেন না, কারণ তার ফেভারিট আওয়াজ তিনি পেয়ে গেছেন, সেটা সুদেশ ভোসলের রূপে। এরপর তো এটা চলতে থাকে। ফিল্ম মৃত্যুদাতার গান না 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 রে আগে দিলীপ মেহেন্দি অথবা অন্য কারো স্টাইলে হতো, কিন্তু অমিতাভের ঠিক না লাগার জন্য ফের সুদেশকে দিয়ে এই গান গাওয়ানো হয়। সুদেশ বলেন, অমিতাভজি নিজের গান নিয়ে খুব সিরিয়াস ছিলেন। ফিল্ম কভি খুশি কভি গমের গান সাবা সাবা রেকর্ডিং চলছিল। তখন রাত 12টার সময় হঠাৎ স্টুডিওর দরজা খুলে অমিতাভজি ভিতরে আসেন। তিনি ভিতরে এসে সুদেশকে সাহস দেন আর রেকর্ডিং পুরো হয়। আর এক অবাক করার মতো গল্প হলো, ফিল্ম বাগবানে গান ছিল মেরি মুখড়া মেরি শোনিয়ে। রেকর্ডিংয়ের সময় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন আর অভিষেক বচ্চন তিনজনই উপস্থিত ছিলেন। সুদেশ মাইক ধরেন আর গান শুরু করেন, আর যখন গান শেষ হয় জয়া বচ্চন এত খুশি হন যে তিনি সেট থেকে উঠে সুদেশের কাছে গিয়ে শগুন হিসাবে 100 টাকার নোট দেন। আর অভিষেক বচ্চন বলেন, বাবার গলায় গাওয়া এই গান আজ পর্যন্ত সব থেকে ভালো গান। सोनी तेरी चाल सोनी वे लगती कमाल सोनी। বন্ধুরা, সফলতার চমকদমকের পিছনে এক অন্ধকারও থাকে। সুদেশ ভোসলে অমিতাভজির আওয়াজ তো হন, কিন্তু সুদেশ ভোসলের নিজের আওয়াজ কোথায় ছিল? এত জবরদস্ত মিমিক্রি আর ডাবিংয়ের প্রতিভা যেটা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়, সেই প্রতিভাই ধীরে ধীরে অভিশাপ হতে আরম্ভ করে। পরিস্থিতি এমন হয় যে সুদেশ ডিপ্রেশনে চলে যান। তিনি কাজ তো পেতে থাকেন, কিন্তু স্রেফ তখন যখন কারো অমিতাভজির আওয়াজ দরকার হতো অথবা অন্য কোনো অভিনেতার মিমিক্রি করার দরকার হতো। সুদেশ এক ইন্টারভিউয়ে নিজের দুঃখের কথা বলেন যে তিনি নিজের প্রতিভাকেই ধীরে ধীরে ঘৃণা করতে থাকেন। যখন তিনি কোনো সঙ্গীতকারদের কাছে যেতেন তখন তাকে বলা হতো, তুমি ওনার আওয়াজে গান করে শোনাও। কেউ এটা বলতো না, সুদেশ নিজের আওয়াজে গান করে শোনাও। এক শিল্পী যিনি ডুপ্লিকেট হয়ে থেকে যান। কিন্তু সুদেশ হার মানেননি। সুদেশ নিজের ভার্সিটালিটিকে নিজের হাতিয়ার বানান আর প্রমাণ করেন শুধু অমিতাভই নয়, ইন্ডাস্ট্রির অন্যদেরও তিনি আওয়াজ হতে পারেন। এইভাবে ফিল্ম প্রফেসর কি প্রোডাকশনের সময় যখন সঞ্জীব কুমারের মৃত্যু হয় তখন ফিল্ম পুরো হয়নি। সুদেশ ভোসলে সঞ্জীব কুমারের ডাবিং করে সেই ছবি পুরো করেন। শ্রোতা দর্শকরা ভাবে এটা সঞ্জীব কুমারেরই আওয়াজ। इतिहास गवाह है कि पुरातन युग में जब अस्त्र शस्त्र नाकाम हो जाते थे, नारी शक्ति का प्रयोग किया जाता था। ফিল্ম সওদাগরে যখন তিনি রাজকুমারের জন্য গান গাওয়ার সুযোগ পান তখন সুদেশ এই গান এমন করেন যে সেই গান অমর হয়ে যায়। इस जंगल में हम दो शेर चल घर जल्दी। তিরঙ্গা ছবিতে নানা পাটেকার আর রাজকুমারের উপর শ্যুট করা গান পিলে পিলে, এই গান চোখ বন্ধ করে শুনলে মনে হবে যেন রাজকুমার নিজেই এই গান গাইছেন। ये रईसी है खानदानी पीले पीले। ফের দেখুন গোবিন্দার নসিব ছবির গান ছোরা বদনাম হুয়া। সুদেশের আওয়াজে গোবিন্দার মস্তি শ্রোতাদের মুগ্ধ করে। छोरा बदनाम हुआ नसीबन तेरे लिए नसीबन। মিঠুন চক্রবর্তীর জন্য তিনি তেরে হার সওয়াল কা জবাব বন যাউঙ্গা গান করেন, আর অনুপম খেরের জন্য শ্রীমান আশিকি। चाहत की शान दे दूं अपना ईमान दे दूं तेरा आशिक हो जानी। এমনকি কাদের খান আর অমরেশ পুরীর মতো ভারী আওয়াজের অ্যাক্টরসদের জন্য সুদেশ প্লেব্যাক করেন। मेरी
সুদেশ ভোসলে এক এমন সিঙ্গার ছিলেন যে সবার গলায় গান গাইতে পারতেন। 1990-এর দশকে যখন কুমার শানু আর উদিত নারায়ণ নিজের আসল আওয়াজ দিয়ে বলিউডে রাজ করছিলেন, তখন সুদেশ ভোসলে সবার আওয়াজ হয়েও নিজের আওয়াজ যেন হারিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সময় পাল্টায়, মিউজিক পাল্টায়, আর রেকর্ডিংয়ের ধরন পাল্টে যায়। সুদেশ যে ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং আর লাইভ রেকর্ডিং করতেন, তিনি ডিজিটাল সময়কে দোষ দিতে থাকেন। নিজের এক ইন্টারভিউয়ে তিনি বলেন, আগে সঙ্গীতকার ঘরে ডাকতেন, গানের সুর লয় বোঝাতেন, চা বিস্কুটের সাথে রিহার্সাল হতো, আর সবাই জানতো কার জন্য গান গাওয়া হচ্ছে আর কেন গাইছেন। কিন্তু এখন তো সঙ্গীতকার স্টুডিওতেই আসেন না, তার অ্যাসিস্ট্যান্ট সব কিছু সামলায়। 1 ঘন্টায় গান শেষ হয়ে যায়। না সিঙ্গার জানতেন হিরোকে, না হিরো জানতেন সিঙ্গারকে, সব যেন মেশিন হয়ে যায়। তবুও সুদেশ কাজ করা ছাড়েননি। ফিল্ম ত্রিমূর্তি, অগ্নিপথ, ডর, আঁখে, ক্রান্তিবীর, করণ অর্জুন, লিস্ট লম্বা ছিল। मेरी छतरी के नीचे आजा, क्यों भीगे देखते ही हमको तो पसंद आ गई, रहने लगी दिल में तो आंखों पे छा गई। গোলমাল 3 আর হাউসফুল 4-এর মতো নতুন ফিল্মেও তার আওয়াজ শোনা যায়। আর 2022 সালে রণবীর কাপুরের ফিল্ম শামসেরার গান কালে নয়নাতেও তিনি আওয়াজ দেন। आंखों से तो काम हुआ है, काजल क्यों। তার নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি হেমাজির সাথে বিবাহ করেন। তাদের 2 বাচ্চা হয়, ছেলে সিদ্ধান্ত আর মেয়ে শ্রুতি। ছেলে সিদ্ধান্ত বাবার রাস্তায় গিয়ে সিঙ্গিংয়ের দুনিয়ায় আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আজ 65 বছর বয়সেও সুদেশ ভোসলের এনার্জি দেখার মতো। তিনি মুম্বাইয়ে নিজের পরিবারের সাথে খুশিতে জীবন কাটাচ্ছেন। যদিও ফিল্মে তার গান কম হয়ে গেছে, কিন্তু লাইভ শোতে আজও তার আওয়াজ শোনা যায়। যখন তিনি স্টেজে ওঠেন, তখন কখনো কিশোর কুমার, কখনো মান্নাদের গলায় তাকে গান গাইতে শোনা যায়। তিনি লতা মঙ্গেশকর আর আশা ভোসলের মতো দিগ্গজ সিঙ্গারদের সাথে দুনিয়াতে বহু শো করেছিলেন। আশাজি তো তাকে মানুষপুত্রই বানিয়ে নেন, কারণ এটা তারই খোঁজ ছিল। 2008 সালে মাদার টেরেসা মিলেনিয়াম অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয়। সুদেশ ভোসলে এক ভালো প্রডিউসারও হন। সোনি টিভিতে আসা শো কে ফর কিশোর তিনি প্রডিউস করেন, আর এখানে তিনি নিজের জজের ভূমিকাতেও ছিলেন। সুদেশ ভোসলের গল্প বলিউডের সব থেকে বিচিত্র ছিল। এক্সপার্টরা বলেন সুদেশের সফলতাই তার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায়। তিনি নিজের আওয়াজকে এমন করে নিয়েছিলেন যে যার গলায় তিনি গাইতেন তারই গলার মতো আওয়াজ হয়ে যেত। প্রত্যেক গানে তার আওয়াজ এমন বদলে যেত যে তার নিজের কোনো স্টাইল তৈরি হয়নি, একটা ফ্যান বেস তৈরি হয়নি যে কেউ বলবে এটা সুদেশ ভোসলের আওয়াজ, আমি সুদেশ ভোসলের ফ্যান। শ্রোতা দর্শকরা সবসময় ভাবতেন এটা অমিতাভ বচ্চন গাইছেন অথবা গোবিন্দা, তিনি এক ডুপ্লিকেট আওয়াজ হয়ে থেকে যান। কিন্তু এটা কি তার অসফলতা? একদম নয়, কারণ যে প্রতিভা আর.ডি. বর্মনকে ভয় পাইয়ে দেয়, যিনি অমিতাভ বচ্চনকে মাইক ছেড়ে দিতে বাধ্য করেন, আর যিনি মারা যাওয়া সঞ্জীব কুমারকে ফিল্মি পর্দায় ফের জীবন্ত করে তোলেন, এই প্রতিভা তো সাধারণ হতেই পারে না। সুদেশ ভোসলে এক এমন প্রতিভা ছিলেন যে তার প্রতিভার সাহায্যে অনেক অভিনেতারা জীবনে সফল হন, কিন্তু সুদেশ ভোসলে ডুপ্লিকেট আওয়াজ হয়ে থেকে যান। मेरे महबूब कयामत होगी। বন্ধুরা, আপনাদের সুদেশ ভোসলের কোন গান সব থেকে বেশি পছন্দ? আর যদি আপনাদের মনে হয় বলিউড এই আনমোল রত্নকে সেই সম্মানই দেয়নি যেটা তিনি পাওয়ার যোগ্য ছিলেন, আপনাদের রায় কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর বলিউডের এই সব অজানা কাহিনী জানতে নয়নমণি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার। सच बोलना